এক্সপিরিয়েন্সের মতো শিক্ষক পৃথিবীতে আর তৈরি হয়েছে কিনা সন্দেহ। সেই তো আমাদের গড়ে পিটে নেয়। মাঝে মাঝে ইচ্ছে করেই সে আমাদের একটা ঘটনার মধ্যে ফেলে দিয়ে দেখে আমাদের মধ্যে কিরকম প্রতিক্রিয়া কাজ করছে। এরকমই একটা এক্সপিরিয়েন্সের কথা এবার বলবো। যার সঙ্গে এই ঘটনা ঘটে সে কিন্তু আজও বুঝতে পারেনি। এই এক্সপিরিয়েন্সের কেন্দ্রে আমার বন্ধু, ধরে নেওয়া যাক তার নাম সঞ্জয়। বাকি গল্পটা তার জবানিতেই। দেখুন তো শুনে ব্যাপারটা কি, ট্রুথ অর স্কেয়ার। আজকের এপিসোড ঝাড়খণ্ডের অডিট। আমি পেশায় চার্টার্ড অ্যাকাউন্টেন্ট। এখন নিজের ফার্ম তৈরি করে বেশ সাকসেসফুল। ক্যারিয়ারের প্রথম দিকে কাজ করতাম মধ্য কলকাতার একটা পুরনো ঐতিহ্যবাহী অডিট ফার্মে। সেখানকার মালিক মিস্টার প্রিয়ব্রত মুখার্জি ফার্মের আমাদের খুব স্নেহ করতেন। একদিন কলকাতার বাইরে থেকে একটা কাজ এলো। ঝাড়খণ্ডের প্রত্যন্ত এলাকায় একটা ফ্যাক্টরিতে অডিট করতে যেতে হবে। স্টেশন থেকে গাড়িতে প্রায় 2-2.5 ঘন্টার রাস্তা। রাতের ট্রেনে বেরিয়ে ভোরবেলায় সেখানে পৌঁছলো অডিট পার্টি। পার্টি বলতে আমি, সহকর্মী অরুণাভ, ফার্মের মালিক মিস্টার মুখার্জি। স্টেশনে গাড়ি অপেক্ষা করছিল। গাড়ির ড্রাইভার অডিটের দিনগুলোয় 24 ঘন্টা আমাদের সঙ্গেই থাকবে। যথাসময় পৌঁছানো হলো ফ্যাক্টরিতে। ঘন জঙ্গলের একপাশে বেশ খানিকটা জায়গা নিয়ে তৈরি হয়েছে ফ্যাক্টরিটা। এরকম কাজের সময় আর পরিশ্রম দুটোই ভালো খরচ হয়। থাকার জায়গা ছিল ফ্যাক্টরির একটু বাইরে একটা গেস্ট হাউসে। সেটা এককালে এক স্থানীয় জমিদারের কুঠি ছিল। বারান্দার সামনেটা কাঁচে ঢাকা। সেখান দিয়ে জঙ্গলের অনেকটা দেখা যায়। কেয়ারটেকার আমাদের জন্য রুটি মাংসের ব্যবস্থা করে রাতের মতো বাড়ি চলে গেল। আমাদের জন্য 2টো ঘরের ব্যবস্থা করা হয়েছিল। একটায় আমি আর অরুণাভ, আর একটাই মিস্টার মুখার্জি। আমাদের ড্রাইভার বলল, কোনো চিন্তা নেই, আমি মাদুর পেতে বাইরের বারান্দায় শুয়ে পড়ব। চারপাশটা বেশ গুম মেরে রয়েছে। বারান্দায় বেশ ভালো হাওয়া খেলছে। আরামের ঘুম হবে। আমরা বললাম ঠিক আছে। সারাদিন পরিশ্রমের পর খিদে আর ঘুম দুটোই জবরদস্ত পেয়েছিল। তাই খাওয়া দাওয়া করে খাটিয়ায় বডি ফেলে দিলাম। আর পারছি না। স্বাভাবিকভাবেই ঘুম আসতে বিশেষ দেরিও হলো না। ঘুমটা কখন ভেঙে গেল টের পেলাম না। সেটা ভাঙলো না ভাঙানো হলো সেটাও সঠিক বলতে পারলাম না। মনে হলো ঘরে শুধু আমি আর অরুণাভ নয়, আর একটা কিছু বা আর একজন কেউ যুক্ত হয়েছে। খানিক চুপ করে খাটিয়াতে শুয়ে রইলাম। না, কোথাও তো কিচ্ছু নেই। মিনিট 5 পর হঠাৎ শুনলাম আমার খাটিয়ার নিচ থেকে একটা আওয়াজ আসছে। আমার যাতায়াতের রাস্তা থেকে সরে সো, আমার যাতায়াতের রাস্তা থেকে সর। প্রথমটাতে গায়ের রক্ত জল হয়ে গেল। আওয়াজটা আবার এলো, কেমন ঘড় ঘড়ে গলা। আমার যাতায়াতের রাস্তা থেকে সরে সো। এবার হঠাৎ মনে পড়ল ঘরে তো অরুণাভ রয়েছে এবং এইটা নিঃসন্দেহে তার কারসাজি। প্র্যাকটিক্যাল জোক ক্র্যাক করায় তার বেশ সুনাম রয়েছে। আমি প্রথমটায় চাপা গলায় বললাম, ওরু আর কি মারিস না, সারাদিন খাটনি গেছে, কালকেও রয়েছে, প্লিজ ঘুমোতে দে। কিন্তু না, আবারও শুনতে পেলাম, আমার যাতায়াতের রাস্তা থেকে সরে সো। এবার আর পারলাম না। সোজা উঠে গিয়ে অরুকে কষিয়ে একটা লাথি মারলাম। তাতে কাজ হলো। অরু ধর্মর করে ঘুম থেকে উঠে বলল, হ্যাঁ কি হয়েছে, কি হয়েছে, সকাল হয়ে গেছে? তাতে আমি বেজায় চটে গিয়ে বললাম, না সকাল হয়নি, কিন্তু তোর বাদরামি শুরু হয়ে গেছে দেখছি। অরু, সারাদিন পরিশ্রমের পর তোর এসব করতে ভালো লাগে কি করে বলতো? অরু চোখ কচলে বলল, কি বলছিস খুলে বলতো ভাই, আমার মাথায় কিছুই ঢুকছে না। আমি আরো রেগে গিয়ে বললাম, ঢুকছে না? এই যে আমার কানের কাছে এসে বলছিলি যাতায়াতের রাস্তা থেকে সরে শো, আমার ঘুমের 12টা বাজালি, এখনো বুঝতে পারছিস না বল? এই কথায় অরু ভ্যাবলার মতো তাকিয়ে বলল, জানি না তুই বিশ্বাস করবি কিনা, কিন্তু এগুলোর কোনোটাই আমি করিনি। আমি এবার গলার স্বর আরো চড়িয়ে বললাম,
ওরু, তোকে লাস্ট ওয়ার্নিং দিয়ে দিচ্ছি, আর একবার এরকম করলে কিন্তু ফল ভালো হবে না। তোর বদমাইশি সুদ সমেত ফেরত দেবো আজকেই, এক্ষুনি। ওরু আমার কথার জবাবে কিছু একটা বলতে যাচ্ছিল, এমন সময় আমাদের ঘরের দরজায় টোকা পড়ল। দরজায় এভাবে টোকা একজনই মারতে পারেন, পুরনো এক্সপিরিয়েন্স থেকে জানি, মিস্টার প্রিয়ব্রত মুখার্জি। দরজা খুলে দেখলাম ঠিক তাই, মিস্টার মুখার্জি দাঁড়িয়ে রয়েছেন। তখনও ভোরের আলো সেভাবে ফোটেনি, শেষ রাত আর ভোরের প্রথম লগ্নের মাঝামাঝি মুহূর্তটা। কিন্তু মিস্টার মুখার্জি দেখলাম রেডি, কোট প্যান্ট পরে ফেলেছেন, কিন্তু মুখ চোখ এই কয়েক ঘন্টার মধ্যেই বসে গেছে। ব্যাপারটা কি? আমরা কিছু বলার আগেই উনি বললেন, তোরা উঠে পড়েছিস দেখছি, ভালোই হলো। একটা কাজ কর, ব্যাগ গুছিয়ে নে, আমরা এক্ষুনি বেরিয়ে যাব। ওনার গলায় এমন একটা সুর ছিল যা অন্তত আমার শিরদাঁড়া দিয়ে ঠান্ডা স্রোত বইয়ে দিল। মুখার্জি স্যারের ওরকম প্রখর ব্যক্তিত্বে এইভাবে টোল পড়তে দেখিনি আগে। অরুণাভ একটু ইতস্তত করে বলল, ঠিক আছে স্যার, কিন্তু আমাদের তো পরশু সকাল অবধি এখানে থাকার কথা। উনি বললেন, অন্য কোথাও থাকবো, এখানে নয়। এবার একটু সাহস করেই আমি বললাম, স্যার আপনাকে একটু অদ্ভুত লাগছে, সব ঠিক আছে তো? মুখার্জি স্যার এবার একটু দুর্বল হেসে বললেন, না রে, কিছুই ঠিক নেই, সেই জন্যই তো এখান থেকে বেরিয়ে যাচ্ছি। কি হয়েছে স্যার? বাইরে বারান্দায় এলেই সব বুঝতে পারবি। ভোরের আলো তখন আরেকটু জোর পেয়েছে। বারান্দায় এসে দেখি আমাদের ড্রাইভার ভদ্রলোক একটা পাতলা সাদা চাদরে নিজেকে ঢেকে থরথরিয়ে কাঁপছেন, যেন সাংঘাতিক ভয় পেয়েছেন। কি হয়েছে জিজ্ঞেস করাতে তিনি অতি কষ্টে যা বললেন তা শুনে আমার মনে হলো আমি এই মুহূর্তে মূর্ছিত হয়ে পড়ব। ড্রাইভার বললেন তিনি দিব্যি জঙ্গলের হাওয়া খেতে খেতে ঘুমিয়ে পড়েছিলেন। মাঝে হঠাৎ তার ঘুম ভেঙে যায়, বা বলা ভালো তার ঘুম ভাঙানো হয়, এবং তারপরেই ঘটে মারাত্মক ঘটনাটা। তিনি দেখেন একটা লোক তার পাশে মালকোচা মারা ধুতি বা লুঙ্গি গোছের কিছু একটা পরে পাশে দাঁড়িয়ে। সে দাঁড়িয়ে তো আছে মাটিতে, কিন্তু তার মাথাটা ছুঁয়ে ফেলেছে জমিদার আমলে তৈরি সেই উঁচু লজের সিলিং। লোকটার, মানে যদি তাকে মানুষ বলা যায়, মাথাটা বেশ চওড়া। ওরকম গড়ন কোনো মানুষের হয় কিনা বলা যায় না। লোকটা আমাদের ড্রাইভারকে ঠেলতে ঠেলতে বলছিল, কতবার বলবো আমার যাতায়াতের রাস্তা থেকে সরে এসো, আমার যাতায়াতের রাস্তা থেকে সরে এসো। মিস্টার মুখার্জি আমার দিকে তাকিয়ে বলছিলেন, কাল গোটা রাত আমাকে ঘুমোতে দেয়নি, দেখা না দিলেও গলা তো শুনেছি। তার খানিক পর ড্রাইভার সাহেব এসে দরজায় ধাক্কা দিলেন। জানি না তোদের কি অবস্থা হয়েছে, কিন্তু এটুকু বলতে পারি, এখানে আর এক মুহূর্ত থাকলে আমাদের প্রাণ সংশয় দেখা দিতে পারে। সে চায় না আমরা আর এখানে থাকি, তার বিচরণ ক্ষেত্রে আমরা হয়তো ব্যাঘাত ঘটাচ্ছি। আমরাও আর সেখানে থাকিনি, ওই ভোর রাতেই সেখান থেকে বেরিয়ে আসি। কেয়ারটেকারের আশা অবধি অপেক্ষা করিনি, সেদিনই কাজ সেরে কলকাতা ফিরি। ঘটনাটা কাটিয়ে উঠতে অনেকদিন সময় লেগেছিল। একটা লোক মাটিতে দাঁড়িয়ে প্রায় সিলিং ছুঁয়ে ফেলেছে। তার গলা আমি শুনেছি, ভাগ্যিস দেখিনি। সঞ্জয়ের মনে এই ঘটনার দাগ অনেকটাই মিলিয়ে এসেছে, তবে পুরোপুরি মিলিয়ে যায়নি। সঞ্জয় সাহসী বটে, ওর জায়গায় আমি থাকলে কি করতাম জানি না। তাই জন্যই তো প্রশ্নটা ছুঁড়ে দিলাম, কি ছিল এটা, ট্রুথ আর স্কেয়ার? প্রশ্নটা এখনো শেষ হয়নি, চলতে থাকবে পরের পর্বেও।